জেএসসি জেডিসি পরীক্ষার ফল প্রকাশ। পাশের হার পিইসিতে 98.51 ও জেএসসিতে 93.06%। আমি অনেক খুশি যে আমি জিপিএ 5 পাইছি। কষ্টের ফল তো অবশ্যই ভালো লাগছে, খুবই ভালো লাগতেছে। বেশিরভাগই সবাই জিপিএ 5 পাইছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শিশুকাল থেকে সচেতন করতে হবে শিক্ষার্থীদের, বললেন প্রধানমন্ত্রী। প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা অভিভাবক এবং বিভিন্ন কর্মস্থানে যারা আছেন সকলকেই ভুল পথে যেন কেউ না যায় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি ফারজানা মুমু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি ও শিক্ষা নীতিমালার পরও নামে বেনামে বাসা ভাড়া নিয়ে চলছে কোচিং বাণিজ্য। ক্লাস নিচ্ছেন নামকরা প্রতিষ্ঠানের শিক্ষকরা। 31 অনুমতি সাপেক্ষে ক্লাব, হোটেল, রেস্তোরাঁয় অনুষ্ঠান করা যাবে। ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার। রাজধানী জুড়ে থাকবে কঠোর নিরাপত্তা বলয়। উন্নয়নমূলক প্রকল্পগুলো দীর্ঘসূত্রতার কারণে চট্টগ্রামে তীব্র বায়ু দূষণ। দুর্ভোগ চরমে, স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। বেঁধে দেয়া 31 ডিসেম্বরের মধ্যে সাভারে অর্ধেক ট্যানারি কারখানায় স্থানান্তর হচ্ছে না। তরল বর্জ্য শোধন নিয়ে শঙ্কা, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। এবং ব্যাটসম্যানদের আত্মাহুতির মিছিলে নেলসনের দ্বিতীয় ওয়ানডেতে 67 রানে হারল বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল নিউজিল্যান্ড। ব্যাটসম্যানদের দুষলেন মাশরাফি। পিইসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। পিইসিতে সারা দেশে পাশের হার 98.51 ও জেএসসিতে 93.06%। পিইসিতে জিপিএ 5 পেয়েছে 2,81,898 জন এবং জেএসসি ও জেডিসিতে পেয়েছে 2,47,588 জন। বেলা 12টার পর ফল জানতে পেরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ে। এ সময় নেচে গেয়ে দল বেঁধে আনন্দ করে ক্ষুদে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ উল্লাস সফলতার, গর্বের। দুপুর 12টায় ফল প্রকাশের পর থেকেই উৎসবে মেতে ওঠেন প্রাথমিক ও অষ্টম শ্রেণী সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। আমার অনেক খুশি লাগছে আজকে যে আমার টিচারদের জন্য, আম্মুদের জন্য সবকিছুই আমি অনেক ভালো হয়েছে। গোল্ডেন প্লাস পেয়েছি এবং আমি অনেক খুশি, এতে আমি অনেক আনন্দিত। আমি বড় হয়ে একজন ডাক্তার হতে, আমি এ প্লাস পেয়ে খুবই আনন্দিত। প্রকাশিত ফলে দেখা যায় এবার দুই পরীক্ষাতেই বেড়েছে পাশের হার, জিপিএ 5 ও শতভাগ পাশ করা স্কুলের সংখ্যা। জেএসসি ও জেডিসি পরীক্ষায় এবছর অংশ নেয় 24,12,775 শিক্ষার্থী। পাশের হার 93.06%। জিপিএ 5 পেয়েছে 2,47,588 শিক্ষার্থী। গতবারের চেয়ে যা 51,325 বেশি। শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এমন স্কুলের সংখ্যা এবার 867টি বেড়ে দাঁড়িয়েছে 9,450টি। আর একজনও পাশ করেনি এমন স্কুলের সংখ্যা গতবারের 43 থেকে কমে দাঁড়িয়েছে 28টিতে। জেএসসি পরীক্ষায় বোর্ডের আলাদা ফলে দেখা যায় চট্টগ্রামে পাশের হার 90.75%, সিলেটে 93.37%, রাজশাহীতে 97.68%, দিনাজপুরে 92.99, কুমিল্লায় 89.68, বরিশালে 97.38, যশোরে 95.35%। এছাড়া প্রাথমিক সমাপনী পরীক্ষা পিইসিতে এবছর পাশের হার 98.51%। জিপিএ 5 পেয়েছে 2,81,898 শিক্ষার্থী। গতবারের চেয়ে যা বেড়েছে 47,557। শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠানের সংখ্যা এবার 867টি বেড়ে দাঁড়িয়েছে 6,247টি। আর একজনও উত্তীর্ণ হয়নি এরকম প্রতিষ্ঠানের সংখ্যা 23টি থেকে কমে দাঁড়িয়েছে 8টিতে। এবছর নভেম্বরে সারা দেশে প্রাথমিক ও অষ্টম শ্রেণী সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা।
গণভবনে পরীক্ষার ফল হস্তান্তরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে শিশুকাল থেকে সচেতন করতে হবে শিক্ষার্থীদের। এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারে শিক্ষক ও অভিভাবকরা। প্রধানমন্ত্রী বলেন, বৈষম্য দূর করতেই শিক্ষার প্রতিটি স্তরে চালু করা হয়েছে পাবলিক পরীক্ষা। প্রতি বছরের মতো এবারও পরীক্ষা শেষ হওয়ার পর নির্ধারিত সময়েই প্রস্তুত হয়েছে ফলাফল। পরীক্ষার ফল হস্তান্তর করতে গণভবনে যান দুই মন্ত্রী। বেলা 10:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রাথমিক স্তরের ফলাফলের অনুলিপি তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। এরপরই জেএসসি জেডিসির ফল তুলে দেন শিক্ষামন্ত্রী। ফলাফল হস্তান্তরের পর সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলতেই প্রাথমিক স্তরে পাবলিক পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছে। অভিভাবক, শিক্ষক সহ সংশ্লিষ্ট সবাইকে এটি অনুধাবন করতে হবে। এই যে বোর্ডে পরীক্ষা দেওয়ার একটা অভ্যাস, এই অভ্যাসটা বা এই যে বোর্ডের যে ভীতিটা, সেই ভীতিটা কিন্তু চলে যাচ্ছে। এখন খুব সহজভাবে এখন পরীক্ষাটাকে নিতে পারছে, এই জন্য যে ছোটবেলা থেকে দিয়ে আসছে পরীক্ষা। একটা ক্লাসে যদি 40 জন বা 50 জন ছাত্রছাত্রী থাকে, সেখান থেকে আমি 10 জন বেছে নিলাম আর 10 জনকে পড়ালাম বৃত্তি দেওয়ার জন্য, বাকি 30 জন বা 40 জনই তো থেকে গেল। বঞ্চনাটা তারা কেন পাবে? সেই জন্য সবাই পরীক্ষা দিক, রেজাল্ট দেখে বৃত্তি দেওয়ার নীতি অনুযায়ী বৃত্তি দেওয়া হবে। এটার ফলে মানুষের ভিতরে যে একটা সচেতনতা, ছেলে মেয়েদের পড়াশোনার আগ্রহ, তাদের এটা মানে বিশ্বাস জমে যাচ্ছে। শেখ হাসিনা বলেন, কোনো মতেই যেন কোমলমতি শিশুদের মনে সন্ত্রাস জঙ্গিবাদ গেঁথে না যায়, সে ব্যাপারেও সজাগ থাকতে হবে সবাইকে। সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান বাংলাদেশে হবে না। এটা শিক্ষার সাথে যারা জড়িত তাদের সেই ছোটবেলা থেকেই ছোট ছোট শিশুদের মাথায় ঢুকাতে হবে যে আমরা শান্তি চাই। প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা অভিভাবক এবং বিভিন্ন কর্মস্থানে যারা আছেন সকলকেই ভুল পথে যেন কেউ না যায়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। ছেলেদের তুলনায় মেয়েরাই এগিয়ে যাচ্ছে, তাই সমতা আনতে ছেলেদেরও মনোযোগ দিয়ে পড়ালেখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সন্তোষ জানান এবছরের ফলাফলেও। জেন্ডার সমতা বাংলাদেশে উল্টো হয়ে যাচ্ছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী রাশেদ লিমন, রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে রয়েছেন রিপোর্টার শাফিন জাহিদ এবং চট্টগ্রামের ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রয়েছেন আমাদের আরেক সহকর্মী শফিকুল আলম। আমরা প্রথমেই যাচ্ছি মতিঝিল আইডিয়ালের রাশেদ লিমনের কাছে। রাশেদ, স্বপ্না, এই যে সকাল থেকে আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু স্কুলে এসে ভিড় জমাচ্ছে এবং যখনই আনুষ্ঠানিকভাবে বোর্ডে রেজাল্ট টানিয়ে দেওয়া হয়েছে তখন থেকেই কিন্তু তারা আসলে উল্লাসে পাশাপাশি তারা কিন্তু আমরা দেখেছি যে প্রায় উভয় ক্ষেত্রে কিন্তু পাশাপাশি এই ক্লাসের হারও কিন্তু তাদের ধারাবাহিক, তাদের যে সাফল্য, সেই সাফল্য তারা ধরে রেখেছে। আমরা যদি এই শিক্ষার্থীদের কথা বলি, পিএসসি খুদের শিক্ষার্থী থেকে শুরু করে যে শিক্ষার্থীরা, তারা কিন্তু আসলে আজকের এই আনন্দে, আজকের এই উল্লাসে তাদের যে শিক্ষক এবং তাদের যে অভিভাবক, তাদের কিন্তু তাদের প্রতি যে কৃতজ্ঞতা জানাচ্ছে, সেটি কিন্তু তারা বোঝার কাজ করছেন এবং তারা বলছে গত 1 বছরে তাদের দিনরাত এক করে তাদের কঠোর পরিশ্রম এবং তাদের অধ্যাপকের পাশাপাশি তাদের স্কুলের, বিশেষ করে স্কুলের অবদানের কথা তারা বারবারই বলে আসছে যে প্রতি বছরই আমরা দেখি এই স্কুলগুলো, বিশেষ করে স্কুলের অবদানের কথা তারা বারবারই বলে আসছে যে প্রতি বছরই আমরা দেখি এই স্কুলটির যে মেধা তালিকায় তাদের স্থান এবং শিক্ষকদের যে পরিশ্রম, তারই ফল এটি। পাশাপাশি অভিভাবকরা যদি সচেতন না হতেন, তারা যদি তাদের এই ক্ষুদে শিক্ষার্থীদের যদি এই অধ্যাবসায়ে তাদের সঙ্গী না হতেন, তাহলে কিন্তু তারা এই সাফল্যগুলো পেতেন না। এবং সেই বিষয়গুলো কিন্তু বারবার, এই যে আমরা যখন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতেছিলাম, তারা কিন্তু এই বিষয়গুলি বারবার উঠে আসছিল। এবং আমি দেখেছি আরেকটি বিষয়, যেমন এই যে শিক্ষার্থীরা যখন কথা বলছেন, তাদের যে উল্লাস, তারা কিন্তু উল্লাসের সময় বারবারই বলছেন যে তাদের এই ধারাবাহিকতা তারা কিন্তু পরবর্তী পর্যায়ে অর্থাৎ এইচএসসি বা এভাবে ধরে নিয়ে যাবেন এবং এই বাংলাদেশকে একটি অদম্য বাংলাদেশ হিসাবে গড়ে তোলার প্রত্যয় আছে কিন্তু এই শিক্ষার্থীদের পিছনে। এবং এমনই চিত্র কিন্তু আজকে বাংলাদেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই মুহূর্তে। স্কুল অ্যান্ড কলেজের শাখাটিতে আপনি দেখতে পাচ্ছেন যে
আমার পিছনে কিন্তু মাদক দল কিন্তু বাজনা বাজাচ্ছেন সে অনেকক্ষণ ধরে, বিশেষ করে প্রধানমন্ত্রীর হাতে যখন 10:30টার সময় এই পুরো দেশের রেজাল্ট তুলে দেওয়া হয়, তার পরবর্তীতে কিন্তু এই স্কুলটিতে বেলা 12টার দিকে কিন্তু এখানে সবার হাতে কিন্তু রেজাল্ট পৌঁছায় সবার হাতে এসে। এই স্কুলের যদি ফলাফল জানিয়ে দিতে চাই তাহলে বলবো যে এখানে এবছর জেডিসি পরীক্ষার্থীদের সংখ্যা ছিল 1794 জন, এবং সেই 1794 জনের মধ্যে কিন্তু 1753 জনই কিন্তু A+ পেয়েছেন, এবং বাকি যারা আছেন তারা কিন্তু সবাই কৃতকার্য হয়েছেন। আমরা অর্থাৎ জানতে পেরেছি শতভাগ এই স্কুলে কিন্তু পাশ করেছেন। বিশেষ করে একটা বিষয় আমি কিন্তু এখানে কথা বলেছিলাম আমাদের যারা শিক্ষার্থী আছেন তাদের সাথে, তাদের চোখে মুখে কিন্তু আনন্দ আপনারা দেখতেই পাচ্ছেন। তারা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের যে এই ফলাফল পেয়েছেন সেই বিষয়টি কিন্তু উদযাপন করছেন, এবং তারা কিন্তু বলছেন যে এই ফলাফলের জন্য কিন্তু শুধুমাত্র তাদের কষ্টের ফলাফলেই কিন্তু এই ভালো ফল আসেনি, এবং সেই সাথে কিন্তু তাদের অভিভাবক, বিশেষ করে বাবা মা এবং শিক্ষক শিক্ষার্থীদের যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সেই অবদানের কথা কিন্তু তারা স্বীকার করছেন। তো আপনি দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু তাদের এই উৎসব ও উদ্দীপনার মধ্যে দিয়ে দিনটি কাটাচ্ছে, এবং তাদের চোখে মুখে যে উৎসাহ উদ্দীপনা দেখছি, শুধুমাত্র এই উৎসাহ উদ্দীপনা কিন্তু তাদের চোখে মুখে না, এবং সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু তাদের বাবা মার চোখে মুখে থেকে শুরু করে তাদের আত্মীয় পরিজন যারা এসেছেন ফলাফল নিতে, তাদের সবার মাঝে কিন্তু উৎসাহ দেখেছি। আমরা কথা বলেছিলাম, তারা বলেছিল যে ফলাফল প্রকাশ হচ্ছে এটা এর ধারাবাহিকতায় ভবিষ্যতে, বিশেষ করে আজকে জেডিসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা ভবিষ্যতে এসএসসি পরীক্ষা দিবেন, এবং পরবর্তীতে এসএসসি দিয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে একদম সব ক্ষেত্রে ভালো রেজাল্ট করবেন বলে তারা আশাবাদ করছেন। তো সহকর্মী রাশেদ লিমনকে সাথে নিয়ে ঢাকার খবর জানালাম আমি। তো এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম, সেখানকার খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। শফিক। শাফিন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে যে জেএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে, সে ফলাফল ঘোষণায় জিপিএ 5 এবং পরীক্ষার্থী সবকিছু মিলিয়ে গতবারের চেয়ে এবার এগিয়ে রয়েছে। এই পরীক্ষা জিপিএ 5 এবং পাশের হার বেশি হওয়ার কারণ যেটি বললেন, তারা বললেন সেটি হচ্ছে এবারে ইংরেজি এবং বাংলাতে পরীক্ষা ভালো হয়েছে, সেই জন্য তাদের পরীক্ষার হার ভালো হয়েছে বলে পরীক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে। আরেকটি কারণ তারা বলেছেন সেটি হচ্ছে পার্বত্য যে 3 জেলা রয়েছে, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ, সেখানে পরীক্ষার্থীর ফলাফল ভালো হওয়ার কারণে কিন্তু এবার পরীক্ষার ফলাফল সামগ্রিকভাবে ভালো হয়েছে বলে তারা যদি উল্লেখ করেছেন। এবং এবারে কিন্তু জেএসসি পরীক্ষায় এখানে পরীক্ষা অংশ নিয়েছে 1,82,654 জন। এর মধ্যে কিন্তু এবার পাশ করেছে 1,62,524 জন পাশ করেছে। এবার পাশের হার 90.75। গতবারে যেটা ছিল 85.26 গতবার ছিল। এবং এবারে কিন্তু গতবারের চেয়ে জিপিএর দিক দিয়ে এগিয়ে, গতবারে জিপিএ ছিল 12,268 জন, কিন্তু এবারে জিপিএ সংখ্যা সেটি হচ্ছে 14,135 জন। তো সবকিছু নিয়ে আমি এই মুহূর্তে যেই স্কুলে দাঁড়িয়ে আছি, এই স্কুলের অর্থাৎ যেই স্কুলগুলো রয়েছে এখানে সবচেয়ে এগিয়ে আছে চট্টগ্রামের যে বাওয়া স্কুল মহিলা সমিতি যে স্কুল রয়েছে সেটি, সেখানে 433 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে, তার মধ্যে 367 জন জিপিএ 5 পেয়েছে। এবং আমি যে খাসতলি স্কুলে আছি এখানে 333 জন অংশ নিয়েছে, এবং এর মধ্যে 321 জন কিন্তু পাশ করেছে। এবং তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রামের যে কলেজিয়েট স্কুল রয়েছে সেটি, সেখানে 316 জন অংশ নিয়েছে এবং 324 জন পাশ করেছে। এবং এরপরে কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু পিএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হবে বলে আমরা জানতে পেরেছি, এবং সেটি ঘোষণা হওয়ার পর এখানে যে শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে আনন্দ উৎসবে মেতে উঠবেন। কিছুক্ষণ আগে কিন্তু সেই আনন্দ উৎসবে মেতে উঠেছেন এখানে শিক্ষার্থীরা। তো এই ছিল চট্টগ্রামে খাসতলি স্কুলে জেএসসি পরীক্ষার সর্বশেষ তথ্য। এখন আমি চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে। দর্শক, বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীদের উল্লাসের খবরাখবর জানাচ্ছেন সহকর্মী শফিকুল আলম। এর আগে রাজধানীর স্কুলগুলোর শিক্ষার্থীদের উল্লাসের খবরাখবর জানাতে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে রাশেদ লিমন এবং এরপর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে সহকর্মী শাফিন জাহিদ যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। কয়েক বছর ধরে কোচিং সেন্টার বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে শিক্ষকদের কোচিং বা ব্যাচ পড়ানোর নানা নিয়ম কানুন বেঁধে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাতে সাময়িকভাবে কিছুটা ধাক্কা লাগে কোচিং বাণিজ্যে। এসব পদক্ষেপকে ব্যর্থ করে দিয়ে আবারও নামে বেনামে চলছে এ বাণিজ্য। কোচিং বাণিজ্য নিয়ে শাতিলা শারমিনের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন শামসুল হক প্রিন্স। রাজধানীর মিরপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজের পাশের গলি। সকাল 7টা থেকে সারাদিনই ব্যস্ত থাকে শিক্ষার্থী আর অভিভাবকদের ভিড়ে।
সাইনবোর্ড টাঙিয়ে হাঁকডাক দিয়েই চলছে 30টির মতো কোচিং সেন্টার। রাজধানী জুড়েই একই চিত্র। আইডিয়াল গার্লস স্কুলের পাশের দু গলিতে রয়েছে 27টি, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোড শাখার পেছনে 15টি, ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের পাশের গলিতে সাইনবোর্ড না থাকলেও বাসাগুলোতে রুম ভাড়া নিয়ে কোচিং করানো হচ্ছে। মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোড, তাজমহল রোড, নূরজাহান, জাকির হোসেন রোডে রয়েছে নামে বেনামে 25টির মতো কোচিং সেন্টার। অভিভাবকরা জানালেন, কোচিং সেন্টার ছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রকাশ্যেই নিজের বাসায় অথবা বাসা ভাড়া নিয়ে পড়াচ্ছেন ব্যাচ। প্রায় প্রতিটা টিচারই ব্যাচ পড়ায় এবং তাদেরকে অনেকে কোচিংও করায়। টিচার বললো যে তুমি কোনো টিচারের কাছে পড়ো, আমার বাচ্চা বলছে না, টিচার বলে আমার কাছে পড়ো, বলছে না আমি পড়বো না। তারপর থেকে সে আমার বাচ্চার সাথে খারাপ ব্যবহার করে। যেই পড়াটা স্কুল থেকে পাওয়ার কথা স্কুলে আমরা সেটা পাই না, কিন্তু যখন ওই টিচারের কাছে আমরা ব্যাচে দেই সেটা পূর্ণাঙ্গ রূপে পাই। স্কুলে আমরা পড়া পাচ্ছি না, আর ওই পড়াটার জন্য আমাদেরকে আবার দৌড়াইতে হচ্ছে, আবার টাকা খরচ করতে হচ্ছে, মানে একই খাতে আমরা দুইবার টাকা খরচ করতেছি। একটা স্কুলে মনে করেন 200 শিক্ষক থাকে, হয়তো 50 জনে ব্যাচ পড়ায়, ব্যাচটাকে এখন কোচিংয়ের নামে চলতেছে। সময়ের অনুসন্ধানী দল পেয়েও গেল তার সত্যতা। মিরপুর আর বেইলি রোডের এই কোচিং সেন্টারগুলো জানালো, নামকরা প্রতিষ্ঠানের শিক্ষকরা এখনো ক্লাস নেন এখানে। এখন বড় হলে এখনো আমি মানে কন্টিনিউ করতেছেন না, মাঝে মধ্যে কোনো সময় ক্লাস 10 স্টুডেন্ট পড়াচ্ছেন। আহানিফ সরকার মানে 8 স্টুডেন্ট, আজ মুসার আনসার বেসিক্যালি 10-এর ম্যাথ বিজ্ঞান পড়াটা আর 8-এরও আপনার ম্যাথ বিজ্ঞান পড়াটা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টারগুলোর ক্লাস শেষ হবার পরে বিকেল থেকে এসব রুমেই পড়ান তারা। এই শিক্ষক নিজেই স্বীকার করলেন ব্যাচ পড়ান তিনি, তবে সাংবাদিক পরিচয় পেয়ে এড়িয়েও গেলেন। রাজধানীর স্কুলগুলোর পাশের অলিতে গলিতে নামে বেনামে চলছে এ ধরনের কোচিং বাণিজ্য। আর এই কোচিং সেন্টারের সাথে জড়িত রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা। তারা ব্যাচের নাম করে হয়তো কোনো বাড়িতে কিংবা বাসা ভাড়া নিয়ে চালিয়ে যাচ্ছেন এ ধরনের কোচিং বাণিজ্য। শিক্ষামন্ত্রীর শত হুঁশিয়ারি বা শিক্ষা নীতিমালা কিন্তু এই কোচিং বাণিজ্যকে কোনোভাবেই রোধ করতে পারছে না। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে চলছে জাটকা নিধনের মহোৎসব। নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারে হুমকিতে জলজ প্রাণী। জেলেদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থার ঘোষণা। ঢাকায় 31st নাইটে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না। অনুমতি সাপেক্ষে অনুষ্ঠান করা যাবে ক্লাব, হোটেল, রেস্তোরাঁয়। ডিএমপি কার্যালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি জানান, নববর্ষকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হলি আর্টিজানে জঙ্গি হামলার পর রাজধানীর কূটনীতিক পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। 31st নাইটকে ঘিরে আরও বেশি তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতা হিসেবে বন্ধ ঘোষণা করা হয়েছে গুলশান, বর্ণি, বারিধারার সব বার ও ওয়ার হাউস। অনুমতি সাপেক্ষে কেবল কয়েকটি 5 তারকা হোটেলে অনুষ্ঠান করার সুযোগ থাকছে। সকালে ডিএমপির ব্রিফিং এ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরা হয়। 31-এ যে কোনো ধরনের উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল আচরণকে নিয়ন্ত্রণ করব এবং এটি শান্তিপূর্ণভাবে সকলে যাতে উদযাপন করতে পারে সেই জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপিত করা হবে, তল্লাশি কার্যক্রম চলবে। এদিকে পুলিশের আইজিপি জানিয়েছেন, কেবল ঢাকা নয়, ঢাকার বাইরেও 31st নাইটকে ঘিরে নাশকতা প্রতিরোধে নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ। 31st নাইটে কিন্তু বিগত কয়েক বছর যাওয়া শান্তিপূর্ণভাবে হচ্ছে। আমরা কিছু রেস্ট্রিকশন দিয়েছি, আশা করি সেই ধারাবাহিকতায় এবছরও শান্তিপূর্ণভাবে 31st অনুষ্ঠান হবে। পুলিশের এই ধরনের পদক্ষেপে খুশি সাধারণ মানুষ। যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সরকার নিয়েছে, সেটা এইরকম যদি হয়ে থাকে তাহলে 31st খুব সুন্দরভাবেই আমরা পালন করতে পারবো। সরকার যে উদ্যোগ নিয়েছে এতে আশা করি আমরা খুব সুন্দরভাবে আমাদের 31st আমরা সবাই বাঙালি আমরা পালন করতে পারবো। বছরের শেষ দিনটিতে নগরবাসী নিরাপত্তায় রাজধানীতে 10,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। ডিসেম্বরের পর হাজারীবাগে আর কোনো কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করতে না দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে সরকার।
যদিও মাঠের চিত্র বলছে এবারও সম্ভব হবে না বেঁধে দেওয়ার সময়ের মধ্যে চামড়া শিল্পের শতভাগ স্থানান্তর। ব্যবসায়ীরা বলছেন কোনো সময়সীমা মেনে নয়, ব্যবসার স্বার্থে যত দ্রুত সম্ভব ট্যানারি স্থানান্তর করা হবে। সেই সাথে তারা তাগিদ দিলেন সাভারের নতুন শিল্পনগরীতে শতভাগ বর্জ্য শোধন নিশ্চিত করার। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। হাজারীবাগ থেকে সাভার, সরকারের আলটিমেটাম আর ব্যবসায়ীদের অজুহাতের মধ্যে এখনো আটকে আছে চামড়া শিল্পের স্থানান্তর। ট্যানারি স্থানান্তরে চলতি বছরের জানুয়ারিতে 72 ঘন্টার যে সময়সীমা বেঁধে দেয় সরকার, কয়েক দফা শিথিল করে তা বাড়ানো হয় বছরের শেষ দিন পর্যন্ত। তবে ট্যানারি মালিকরা বলছেন এই সময়ে 154টি শিল্প ইউনিটের মধ্যে 50 থেকে 55টি সাভারে কাঁচা চামড়া প্রক্রিয়াকরণ শুরু করতে পারবে। ডেডলাইনের বিষয় না, বিষয়টি আপনার 1 মাস 2 মাসের বিষয় না। লোক দেখানো শিফটিং আমরা চাই না, আমরা চাই যে এখান থেকে পরিপূর্ণ শিফটিং। উইদিন ডিসেম্বর অ্যাটলিস্ট 50 থেকে 55টা ট্যানারি আমাদের ওখানে উৎপাদনে চলে যেতে পারবে। সিইটিপিটা যদি 100% কমপ্লিট না হয় তাইলেও কিন্তু আমাদের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়িত হবে না। নতুন শিল্পনগরীর সবচেয়ে আলোচিত যে স্থাপনা, সেই কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের 2টি মডিউল চালু হয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে শতভাগ শোধন হচ্ছে না তরল বর্জ্য। 2টা মডিউল কমপ্লিট হয়েছে, ঠিকই আছে, কিন্তু সেখানে ট্রিটমেন্ট প্রপার হচ্ছে না। যেটা আমাদের রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল কিন্তু হচ্ছে না। তাদেরকে ফাইন করা হোক, ফাইন করলে তারপর তারা শুদ্ধ হবে, নতুবা তাদেরকে শুদ্ধ করা যাবে না। ট্যানারি স্থানান্তরে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে শিল্প সচিব জানান, সাভারে স্থানান্তর করা কারখানার জরিমানা বন্ধে অগ্রগতি প্রতিবেদন পাঠানো হবে উচ্চ আদালতে। আমরা এখনো স্ট্রিক্ট আছি, কাঁচা চামড়া আমরা ডিসেম্বরের 31 তারিখের পরে যেন সেখানে না যায়। যারা চলে গেছে তাদের যাতে আর জরিমানা দিতে না হয় সেরকম একটা সুপারিশ আমরা পাঠাবো। সাভারের এই শিল্পনগরী পুরোপুরি চালু হলে অনেকটাই সহজ হবে চামড়ার আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ করা। ব্যবসায়ীরা এমন কথা বললেও তাদের শঙ্কা, এই শিল্পনগরীর প্রাণ সিটিপি শতভাগ কাজ না করলে আরেকটি বুড়িগঙ্গা হবে এর পাশ দিয়ে বয়ে চলা ধলেশ্বরী নদী। সেই সাথে মুখ থুবড়ে পড়বে বাংলাদেশের চামড়া শিল্পের উত্থানের শুরু। সাভারের চামড়া শিল্পনগরী থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে নতুন বছরকে বরণ করে নিতে দেশে দেশে প্রস্তুতি, বর্ণিল আলোকসজ্জা, নিরাপত্তা জোরদার। আবারও পরীক্ষার ফল প্রসঙ্গ। পিএসসি, জেএসসি, জেডিসি পরীক্ষার ফল ঘোষণার পর শিক্ষার্থীদের আনন্দ উল্লাসের খবর জানতে আমরা চলে যাচ্ছি রাজশাহী এবং খুলনায়। রাজশাহীর পিএন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সাইফুর রহমান রকি এবং খুলনা জেলা স্কুলে আছেন তরিকুল ইসলাম। প্রথমে চলে যাচ্ছি রাজশাহীতে রকির কাছে। রকি, ফারজানা, আপনি জানেন যে সারা দেশের মতো রাজশাহীতেও এই জেএসসি ও পিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফল প্রকাশের যে মুহূর্ত, তারপর থেকেই দেখছি শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে, বাড়তি আনন্দ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাদের মধ্যে। শুধু তাদের মধ্যে নয়, তাদের পাশাপাশি কিন্তু তাদের যে অভিভাবকরা রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটি আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করতে দেখতে পাচ্ছি। এবং তারা বলছেন যে এতদিন ধরে তাদের যে পড়াশোনা করে যে ফলাফল, সেটির একটি পূর্ণতা পেল এই মানে রেজাল্টের মধ্য দিয়ে। তো আমি একটু ফারজান আপনাকে বলে রাখি, জেএসসি পরীক্ষায় রাজশাহীতে 2,32,389 জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এখানে পাশের হার 97.68 এবং জিপিএ 5 পেয়েছে 40,471 জন শিক্ষার্থী। এবং পিইসিতে 47,980 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল। সেখানে পাশের হার 98.36 এবং জিপিএ 5 পেয়েছে 4,031 জন শিক্ষার্থী। আমরা স্কুলের বেশ কয়েকজন স্কুলের শিক্ষকের সাথে কথা বলছিলাম, প্রধান শিক্ষকের সাথে। তারা যেটি বলছেন যে তারা যে বাড়তি শিক্ষার্থীদের প্রতি বাড়তি মনোযোগ এবং তাদের বাড়তি কেয়ারের কারণেই কিন্তু এই ভালো ফলাফল তারা কিন্তু করতে পেরেছেন। এছাড়া বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারা যেটি বলছেন যে তারা বলছেন এবার তারা মাঝে মধ্যেই বিভিন্ন স্কুলে তারা কিন্তু পরিদর্শনে গেছেন এবং শিক্ষার্থীরা ঠিকভাবে ক্লাস করছেন কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা খেয়াল রাখছিলেন। এর কারণেই মূলত শিক্ষার্থীরা কিন্তু অন্যান্য বোর্ডগুলোর তুলনায় অনেক ভালো ফলাফল করতে সক্ষম হয়েছেন এবং এই ধারাবাহিকতা যেন বজায় থাকে সেই জন্যই কিন্তু তাদের অনেক পরিকল্পনা আছে বলে আমাদেরকে জানিয়েছেন ফারজানা। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে এই ফলাফলের খবর। এখন আমরা চলে যাচ্ছি খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম।
ধন্যবাদ রকিব। রাজশাহীর মতো খুলনাতেও কিন্তু স্কুলগুলো ক্যাম্পাসে আনন্দ এবং উচ্ছ্বাস বইছে। পিএসসি, জেএসসি এবং ইবতেদায়ী পরীক্ষার ফলাফল ঘোষণার পরপরই এই আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়ছে এখানকার শিক্ষার্থীরা। তো আপনারা দেখতে আমি এখন রয়েছি খুলনা জেলা স্কুলে। কিছুক্ষণ আগে পিএসসি পরীক্ষার যে ফলাফল ঘোষিত হয়েছে, শিক্ষার্থীরা তারা একটু আগে আনন্দ উল্লাসে এখানকে মেতে উঠেছে কিছুক্ষণ আগে থেকে। এছাড়া যারা জেএসসি পরীক্ষার্থী রয়েছে এবং যারা ইবতেদায়ী পরীক্ষা এবং প্রত্যেকটি স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের ভিড় এবং অভিভাবকরাও আনন্দ উল্লাসে সাথে উল্লাস করছে এই শিক্ষার্থীদের সাথে। তো আপনাদের জানিয়ে রাখি যে যশোর বোর্ডে এবার 95.35% শিক্ষার্থী এবার জেএসসিতে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। তবে খুলনায় বিশেষ করে খুলনা জেলা স্কুল এবং কর্নেশন স্কুলে এই দুটো স্কুলে কিন্তু আমরা দেখেছি যে শতভাগ শিক্ষার্থী এখান থেকে তারা পাশ করেছে। তো খুলনা জেলা স্কুলে আমরা যে ফলাফলটি আমরা জেনেছি যে 492 জন এখানে পরীক্ষার্থী ছিল, তার মধ্যে 327 জন জিপিএ পাস পেয়েছে এবং 139 জন জিপিএ 139 জন এ পেয়েছেন। এখানে পাশের হার আমরা যেটি দেখেছি যে প্রায় শতভাগ শিক্ষার্থী এখানে পাশ করেছে। এছাড়া সরকারি কর্নেশন স্কুলে 391 জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। সেই 391 জনের মধ্যে 305 জন শিক্ষার্থী তারা জিপিএ পাস পেয়েছে। তো এই সাফল্যে কিন্তু অভিভাবকরাও কিন্তু শিক্ষার্থীদের সাথে তারা আনন্দ এবং তাদের যে পরিশ্রম, যে সার্থকতা এই ফলাফলের মধ্যে থেকে ফুটে উঠেছে। তো এই ছিল আমার কাছে খুলনা জেলা স্কুল থেকে পিএসসি পরীক্ষা এবং পিএসসি এবং জেএসসি পরীক্ষার ফলাফলের উল্লাসের সর্বশেষ। চলে যাচ্ছি দর্শক, এতক্ষণ খুলনা থেকে তরিকুল ইসলাম এবং তার আগে রাজশাহী থেকে সাইফুর রহমান রকি জানাচ্ছিলেন পরীক্ষার ফল ঘোষণার পর শিক্ষার্থীর আনন্দ উল্লাসের সবশেষ খবর। অপরিকল্পিতভাবে রাস্তাঘাট খোঁড়াখুড়ি সহ উন্নয়নমূলক প্রকল্পগুলো দীর্ঘসূত্রতার কারণে বন্দরনগরী চট্টগ্রামে বায়ু দূষণ চরম আকার ধারণ করেছে। বাতাসের সাথে মাত্রাতিরিক্ত ধুলাবালিতে একদিকে পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে, অন্যদিকে ধুলাবালির সাথে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে থাকায় স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে বলে আশঙ্কা চিকিৎসকদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শীতকাল আসার সাথে সাথে চট্টগ্রামের বেশিরভাগ সড়কে বাতাসে উঠছে ধুলাবালি। নগরীর বহদ্দারহাট, চাঁদগাঁও, মুরাদপুর সহ অন্যান্য প্রধান সড়কে সাধারণ মানুষকে রাস্তা চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ধুলাবালির কারণে রাস্তার পাশের দোকানে বেচাকেনা কমেছে, আর রাস্তার পাশে থাকা গাছগুলো সবুজ থেকে ধূসর রং ধারণ করেছে। অপরিকল্পিতভাবে ওয়াসা সহ অন্যান্য সংস্থার রাস্তা খোঁড়াখুড়িকেই দুষছেন সাধারণ মানুষ। সবসময় প্রচুর ধুলাবালি বাতাসে উঠতেছে, দোকানদার সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট লাগে, মানে বাইরে নেবার ধুলাবালির জন্য কাস্টমারও বসতেছে না, রাস্তাগুলো হয়ে যাচ্ছে। সিডিএ বলেন, ওয়াসা বলেন বা সিটি কর্পোরেশন বলেন, কারো কোনো এদিকে কোনো খেয়াল নাই। ধুলাবালির সাথে কার্বন মনোক্সাইড, ওজোন, সালফার ডাই অক্সাইড সহ নানা ধরনের বিষাক্ত পদার্থ মিশে যাওয়ায় চরম স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছেন চিকিৎসকরা। নাকের ভিতর দিয়ে ফেরিংসে চলে গেলে খুব ঘন ঘন রেসপিরেটরি ডিস্ট্রেস, মানে আমরা শ্বাসকষ্টজনিত, ঠান্ডাজনিত অসুখগুলো বেশি হয়। ইভেন দেন টিউবারকুলোসিস, অনেক সময় ক্যান্সার জাতীয় অসুখও হতে পারে, টিবি তো হতেই পারে। আর বাতাসে ধূলিকণার পরিমাণ কত কিংবা সহনীয় মাত্রা কেমন হওয়া দরকার তার কোনো তথ্যই নেই সরকারি সংস্থাগুলোর কাছে, যে কারণে বায়ু দূষণ প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে অভিযোগ এই গবেষকের। কিছু কিছু গবেষণা ইনিশিয়েট হয়েছে, কিন্তু স্টিল ওরকম ভাবে রেজাল্ট আসেনি। যখন আমরা জানবো যে আসলে কি পর্যায়ে আছে ধূলিকণার পরিমাণ, তখনই আসবে যে কিভাবে আমি কম ধূলিকণাপূর্ণ একটা সিটি উপহার দিতে পারি নাগরিক সমাজকে। তবে ওয়াসা, সিডিএ সহ অন্যান্য উন্নয়নমূলক সংস্থার সমন্বয়বিহীনভাবে কাজ করাকে দুষলেন সিটি কর্পোরেশনের এই কাউন্সিলর। অনেক রাস্তা নতুনভাবে হয়েছে, সেখানে চট্টগ্রাম ওয়াসা কর্তন করছে, সেটা অনেকটা মানুষের জন্য ভোগান্তি। তবে সেটা খুব দ্রুততার সাথে শেষ করার জন্য চট্টগ্রাম ওয়াসাকে বলা হয়েছে। সব উন্নয়নমূলক সংস্থা যদি পরিকল্পিতভাবে কাজ করে তবে বায়ু দূষণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে নিষিদ্ধ জালে জাটকা নিধনের মহোৎসব চলছে। অপরিকল্পিতভাবে জাটকা শিকারের কারণে ধ্বংস হচ্ছে নানা ধরনের জলজ প্রাণী, আর প্রায় বিলুপ্তির পথে অল্প পানির 25 প্রজাতির মাছ। কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নানা পদক্ষেপও জাটকা ধরা বন্ধ করা যাচ্ছে না। বেপরোয়া এসব জেলেদের বিরুদ্ধে ঝটিকা অভিযান সহ আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানায় সংশ্লিষ্টরা। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
সরকারিভাবে নভেম্বর মাস থেকে জাটকা ধরা নিষিদ্ধ হলেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে প্রতিদিন হাজার হাজার নৌকা ট্রলারে জাটকা শিকার করা হচ্ছে। নিষিদ্ধ কারেন্ট জালের পাশাপাশি জেলেরা বেহুন্দি, পাই ও চরঘেরা জাল দিয়ে জাটকার সাথে ধ্বংস করছে নানা প্রজাতির জলজ প্রাণী। কোস্টগার্ড ও মৎস্য বিভাগ এসব শিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও বেপরোয়া জেলেদের নিয়ন্ত্রণে আনতে পারছে না। তবে জেলেরা বলছেন বিকল্প কর্মসংস্থান না থাকায় বাধ্য হয়ে তারা জাটকা শিকার করছেন। তো সংসার চালাতে হবে, তারা তো মনে করেন কিছু মাছ, আমরা বড় মাছ আশা করে লাভ নাই। আমার লগের মানুষ ধরে ফেলে তো আমরা কি করবো, তো আমরা তার দেখা দেখে আমরা ধরি, ফেডের টানে আমরা বাই আর কি। এই জন্য গুড়া গুড়া ইলিশ মাছ মারিয়ালে আমরা কোনো বড় ইলিশ মাছ পাই না মসজিদের কারণে। কোস্টগার্ডের কর্মকর্তারা স্থানীয় প্রশাসনের সহায়তায় জাটকা নিধন অভিযান জোরদার করার কথা জানালেন। বিভিন্ন স্টেশন এবং আউটপোস্ট থেকে আমাদের টহল বাহিনী যাচ্ছে এবং আমাদের সাথে আমরা সর্বোপরি সহায়তা পাচ্ছি এখানকার ফিশারি দপ্তরের, সেই সাথে আমরা সহায়তা পাচ্ছি এখানকার ইউএনও ম্যাজিস্ট্রেট সাহেবদের সহায়তা পাচ্ছি। এর মাধ্যমে আমরা আমাদের অভিযান চলমান রাখছি। আর নিষিদ্ধ জালে অপরিকল্পিতভাবে জাটকা ধরায় নানা ধরনের জলজ প্রাণী হুমকির মুখে পড়ছে জানালেন মৎস্য কর্মকর্তা। বেহুন্দি জাল এবং এই যে পোনা ধরার জাল, নেট, এতে অনেক জলজ আগাছা বা জলজ অন্যান্য কীটপতঙ্গ এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়। গত এক মাসে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ 35টি অভিযানে 6,85,000 মিটার নিষিদ্ধ জাল ও 8,000 কেজি জাটকা আটক করেছে। এই অভিযান আগামীতে আরও বাড়ানো হবে। সময় সংবাদ, ভোলা। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি 300 আসনে প্রার্থী দেবে, আবারও জানালেন দলটির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সকালে গুলশানের ইমানুয়েল কমিউনিটি সেন্টারের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী নারায়ণগঞ্জের মতো একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, 300 আসনে আমরা প্রার্থী দেব, প্রার্থী সংগ্রহ করছি। ইতিমধ্যে 100 মতো প্রার্থী আমরা জোগাড় করেছি। দেখা গেছে আমরা একক নির্বাচন করলে ফল ভালো করেছি, আর জোট কত নির্বাচন করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা সংবিধান অনুসারে নির্বাচন চাই, এটা আইন পাস করা হয়েছে যে এই সরকারের অধীনে নির্বাচন করতে হবে, এটার বাইরে যাওয়ার কোনো উপায় নেই। আমরা সমর্থন দিয়েছি, অর্থাৎ এই সরকারের অধীনে নির্বাচন হবে। আশা করি নির্বাচনটা নারায়ণগঞ্জের মতো সুষ্ঠু নির্বাচন। বইমেলায় শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে এই ঘটনার নিন্দা জানিয়েছেন শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন। প্রকাশনীটির স্বত্বাধিকারী রবিন আহসান জানান, এটি তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের প্রকাশ। এদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শ্রাবণ প্রকাশনী আনুষ্ঠানিকভাবে আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে। 2017 সালের বইমেলায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে গেলে প্রকাশনা সংস্থা শ্রাবণ 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলে জানানো হয়। এই ঘটনায় সামাজিক মাধ্যমগুলোতে এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গত 27 ডিসেম্বর একাডেমির সামনে এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিও পালন করা হয়। শ্রাবণ প্রকাশনের স্বত্বাধিকারী রবিন আহসান এটি তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ বলে মনে করেন। ব্যক্তিগত ক্রোধ, এই যে ব্যক্তিগত আক্রোশ, সেই আক্রোশ আমার উপরে বাংলা একাডেমি দেখাতে চেয়েছেন। এবং দেখেন, তার যে সময় পর্যন্ত তিনি ডিজি থাকবেন সেই সময় পর্যন্ত শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধ করা হয়েছে। শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধকে লঘু পাপে গুরুদণ্ড বলে মনে করেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক সৈয়দ আনোয়ার হোসেন। বাংলা একাডেমি কেন এই সিদ্ধান্ত নিল, এটা এক ধরনের বিস্ময় আর কি, অনেকটা যেন লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেছে আর কি। তো ব্যাপারটি আমার কাছে পরিষ্কারভাবে বোধগম্য নয়। বইমেলায় অংশগ্রহণ করতে চাইলে একটি চুক্তি করতে হয়। কেউ যদি সেই চুক্তি ভঙ্গ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে প্রকাশনী সংস্থা থেকে আবেদন করা হলে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী। বাংলা একাডেমি একটা প্রকাশনা সংস্থাকে অংশগ্রহণ করতে বিরত রাখছে, বিষয়টা কিন্তু এরকম নয়। তিনি একটি নিয়ম ভঙ্গ করেছেন, সেই নিয়মের ভঙ্গ করার কারণে তার বিরুদ্ধে একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন তিনি যদি আবেদন করেন তাহলে সেই কমিটি তার বিবেচনা করার সুযোগ আছে। 21 চেতনা ধারণ করে বাংলা একাডেমি সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে কাজ করবে, এমন প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে একটি গার্মেন্টসে অভিযান চালিয়ে কাস্টমস হাউসের গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা। নগরীর ঈদগা নয়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে এসব নথিপত্র উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আল আমিন ইন্টারন্যাশনাল গার্মেন্টসে অভিযান চালিয়ে কাস্টমসের আইন শাখার ফাইল, শুল্কায়ন ও ব্যাংক গ্যারান্টি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজ সহ ৬৫টি ফাইল জব্দ করা হয়। পরে গার্মেন্টসের 2 অংশীদার মিজান ও ইব্রাহিমকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে কাস্টমসের এসব নথিপত্র কিভাবে তাদের এখানে এলো সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি তারা। একটা সরকারি অফিসের ফাইল কোনোভাবেই একটা ফ্যাক্টরির কাজের মধ্যে পাওয়া যাওয়া উচিত নয়। এটা মানে সরকারি নথি, সরকারি দপ্তরের নিরাপত্তার উপর একটা হুমকি স্বরূপ। ওই ফ্যাক্টরির যে 2 জন মালিক তারা আমাদের নজরদারিতে আছে। প্রয়োজন মতো আমরা তাদেরকে, যদি ওখানে ফৌজদারি অপরাধ হয়ে থাকে তো অবশ্যই সেক্ষেত্রে আমরা আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ করব। দেখছেন দুপুরের সময়। দেশের বাইরের খবর। ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী জন কেরির দেয়া বক্তব্য পক্ষপাতমূলক উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে কেরির বক্তব্যকে ভারসাম্যহীন ও ইসরায়েল বিরোধী বলেও অভিযোগ করেন তিনি। ইসরায়েল ফিলিস্তিন বিষয়ে বুধবার দেয়া বক্তব্যে কেরি বলেন, 2টি আলাদা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে কয়েক দশক ধরে চলা সংকট সমাধানের যে সম্ভাবনা দেখা দিয়েছিল তা ঝুঁকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সেই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে বড় বাধা বলেও জানান তিনি। এদিকে চলমান পরিস্থিতিতে ইসরায়েলের পক্ষে জোরালো অবস্থান নিয়ে ক্ষমতা গ্রহণ করা পর্যন্ত ইসরায়েলকে শক্ত থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অধিকৃত ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপন বন্ধে গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হয়। এতে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়া থেকে বিরত থাকলে দেশটির বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ইসরায়েল। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। ব্যাটসম্যানদের আত্মহতিতে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে গেল বাংলাদেশ। নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে ৬৭ রানের জয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল স্বাগতিক নিউজিল্যান্ড। স্যাক্সটন ওভালে আগে ব্যাট করে সর্বনিম্ন দলীয় সংগ্রহ 251 রানে অল আউট হয় কিউইরা। জবাবে বাংলাদেশের ইনিংস শেষ হয় 184 রানে। মোস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়েছিলেন সাব্বির ও ইমরুল মিলে, কিন্তু ইমরুল সাব্বিরের ভুল বোঝাবুঝিতে সর্বনাশ ডেকে আনে। তাই রাজ্যের আক্ষেপ, এই রান আউটটা যদি না হতো তাহলে হয়তো ম্যাচের ভাগ্যে ভিন্ন গল্প রচনা করতে পারত বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে ন্যান্সলের মেঘাচ্ছন্ন আকাশে টস হেরে ব্যাটিং এ নেমে মাশরাফির আগুনঝরা বোলিং এ জুড়ে ছায় মার্টিন গাপটিল। দলটির ব্যাটিং প্রাণ অধিনায়ক উইলিয়ামসনের প্রাণ কেড়ে নেন স্পিড স্টার তাসকিন আহমেদ। সাকিবের ঘূর্ণিতে দিশাহারা আগের ম্যাচের সেঞ্চুরিয়ান টম লাথাম। নেল ব্রুম আর জিমি নিশামের জুটিতে আঘাত হানেন মুসাদ্দেক। পারেননি খ্যাপাটে কলিন মুনরো। 107 রানে 5 উইকেট হারানো কিউইরা চাপে পড়ে। তবে নেল ব্রুম আর লুক রংকির গাজালানো ব্যাটিং ভাবনায় ফেলে। তবে মাশরাফির দারুণ নেতৃত্ব গুণে ব্রেক থ্রু আবারও এনে দেন তাসকিন। বাকিরা তো এসেছেন আর প্যাভিলিয়নে ফিরেছেন। তবে প্রান্ত আগলে রেখে ক্যারিয়ার সেরা নেল ব্রুমের 109 রানে 251 রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। এই মাঠে দলীয় সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়া বাংলাদেশের শুরুটা ছিল দারুণ, কিন্তু তামিমের আউটের পর ইমরুল সাব্বিরের কাণ্ডে হাল ধরতে পারেননি রিয়াদ সাকিবরা। সাব্বির 38 রানে আউট হবার পর বাকি 31 রান তুলতেই বাংলাদেশ হারিয়েছে 5 উইকেট। 1 উইকেটে 105 রান থেকে স্কোরবোর্ডের চেহারা তখন 6 উইকেটে 136 রান। বাকিদের আর দোষ কি বলুন? ব্যর্থ চেষ্টা করা অধিনায়ক মাশরাফির 17 আর অভিষিক্ত সোহানের 24 রান হারের ব্যবধান কমিয়েছে মাত্র। উইকেট বিবেচনায় টার্গেট কি রানের পাহাড় ছিল? নিশ্চয় না। সিরিজ হারার পেছনে প্রতিপক্ষের যতটুকু অবদান তার থেকেও বেশি অবদান বাংলাদেশের ব্যাটসম্যানদের। প্রায়শই এমন ঘটনার সাক্ষী হতে যাওয়া টাইগার সমর্থকদের প্রশ্ন, এই রোগের উত্তর খুঁজবে কে? ন্যান্সলের স্যাক্সটন ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হারের জন্য দলের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জয়ের ভালো সুযোগ থাকলেও দলের হারে মনোবল না হারিয়ে পরের ম্যাচের দিকে মনোযোগী হতে চান তিনি। অন্যদিকে ম্যাচ জয়ের পুরো কৃতিত্ব দলের বোলারদের দিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। টপ অর্ডারে বেশ সাকসেসফুল প্লেয়াররাই ছিল, সামহাও তারা ক্লিক করতে পারেনি। মনে হয় যে
একটা ভালো সুযোগই হাতছাড়া হলো। উইকেট গিফট করার থেকে আমার কাছে মনে হয় যে আরেকটু পেশেন্স নিয়ে ব্যাটিং করে হয়তোবা উইকেটটা সেট হয়ে তারপর স্বাভাবিক খেলা উচিত ছিল। এই ধরনের কন্ডিশনে সেই সুযোগ তৈরি করতে পারা ইটস এ গুড সাইন। আমাদের উচিত হবে এটাকে পজিটিভলি নেওয়া এবং অনেকদিন পরে যেহেতু এখানে খেলতে আসছে সব প্লেয়ারদের উচিত নেক্সট ম্যাচটাও যদি আমরা জেতার সুযোগ তৈরি করতে পারি তাহলে অবভিয়াসলি আমরা নেক্সট ম্যাচটা যদি জিততেও পারি তো আমাদের জন্য একটা বড় পাওয়া হবে। শুরুতে আমরা বিপদে পড়লেও আমাদের ব্যাটসম্যানরা কামব্যাক করেছে এবং সম্মানজনক স্কোর করেছে। তবে এরপর আমাদের ভালো ফিল্ডিং এর পাশাপাশি ভালো বোলিং করতে হতো। চাপে পড়েও এমন স্লো উইকেটে আমাদের বোলাররা যেভাবে জয় তুলে নিয়েছে তা সত্যিই প্রশংসাযোগ্য। দুপুরের সময় এই পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পিইসি, জেএসসি, জেডিসি পরীক্ষার ফল প্রকাশ। পাশের হার পিইসিতে 98.51 ও জেএসসিতে 93.06%। জঙ্গিবাদের বিরুদ্ধে শিশুকাল থেকেই সচেতন করতে হবে শিক্ষার্থীদের, মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন, বৈষম্য দূর করতে প্রতিটি স্তরে চালু করা হয়েছে পাবলিক পরীক্ষা। শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি ও শিক্ষা নীতিমালার পরও নামে বেনামে বাসা ভাড়া নিয়ে চলছে কোচিং বাণিজ্য। ক্লাস নিচ্ছেন নামকরা প্রতিষ্ঠানের শিক্ষকরা। 31 অনুমতি সাপেক্ষে ক্লাব, হোটেল, রেস্তোরাঁয় অনুষ্ঠান করা যাবে। ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার। রাজধানী জুড়ে থাকবে কঠোর নিরাপত্তা বলয়। এবং ব্যাটসম্যানদের আত্মাহুতির মিছিলে নেলসনের দ্বিতীয় ওয়ানডেতে 67 রানে হারল বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল নিউজিল্যান্ড। ব্যাটসম্যানদের দুষলেন অধিনায়ক। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।